বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নাজরিন আক্তার কেয়া, সহকারী শিক্ষক, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, তালা সাতক্ষীরা। বরাবরের ন্যায় আজও চলে এসেছি তোমাদের সামনে বায়োলজি ক্লাস নিয়ে। তো গতদিন আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমি শেষ পর্যন্ত নিতে পারি নাই, কারেন্ট চলে যাওয়ার কারণে, নেট প্রবলেমের কারণে। সেজন্য আমি দুঃখিত। তো আমি ভেবেছিলাম যে বংশগতিটা শেষ করে দিব, বিবর্তনটা শুরু করব, কিন্তু সেটা হয় নাই। তো আজ আমরা সেখান থেকেই শুরু করব। তো নিশ্চয়ই তোমরা সকলেই ভালো আছো, বাসায় আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। তো আমি তোমাদের যে কথাটা প্রায় বলি সেটা আবারও আজ বলছি, যারা আমার ক্লাসটা দেখছো তারা যদি পারো চেষ্টা করো আমার ক্লাসটা শেয়ার করে দিতে এবং অন্যকে জানাতে। দুদিন আগে যে সংবাদটা আমরা পেলাম সেটা হচ্ছে যে আমাদের কিন্তু পরীক্ষা হবে। এসএসসি এবং এইচএসসি 2021 সালের যারা পরীক্ষার্থী, তাদের পরীক্ষাটা কিন্তু কোনোভাবেই বন্ধ হবে না। কারণ তোমাদের পরীক্ষা তো এখনো আসে নাই, হয়তো বা একটু পিছনে চলে যেতে পারে। তাই তোমাদের পরীক্ষাটা হবে, যেভাবেই হোক পড়াশোনা চালিয়ে যেতে হবে। আর যেহেতু আমাদের করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, সেহেতু শীতকালে কবে যে স্কুল খুলবে এটাও কিন্তু আমরা কেউ বলতে পারছি না, তবে খুব শীঘ্রই স্কুল কিন্তু খুলবে না। তাই আমি তোমাদের কাছে আশা রাখবো, অনুরোধ করব, তোমরা ক্লাসগুলো দেখবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে। তাহলে চলো আজ আমরা শুরু করে দিই। আমাদের গতদিন আমরা যে পড়ছিলাম, গতদিন আমরা কালার ব্লাইন্ডনেস নিয়ে আলোচনা করছিলাম। তো কালার ব্লাইন্ডনেসটা আসলে আমাদের মোটামুটি হয়ে গিয়েছিল যে মূলত আমাদের চোখের ভেতরে যে কোষ আছে, সেই কোষের যে পিগমেন্ট আছে, এই পিগমেন্ট গুলো যদি কোনো কারণে অনুপস্থিত থাকে, একটা যদি থাকে তাহলে লাল সবুজ কালারটা একটু সমস্যা হয়, বৈষম্যটা ধরা যায় না। একের অধিক থাকলে তখন কোনো কালারের বৈষম্য ধরা পড়ে না। তো এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা মূলত আলোচনা করব থ্যালাসেমিয়া নিয়ে। আসলে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে। আমরা আসলে পড়ছিলাম জেনেটিক ডিসঅর্ডার বা বংশগতি ব্যাধি। আমাদের মূল হচ্ছে যে টপিকস, সেটা হচ্ছে বংশগতি ব্যাধি। তো এই ব্যাধির ভিতরে আমরা কালার ব্লাইন্ডনেস অর্থাৎ বংশগতি ব্যাধি, আমরা এটা নিয়ে আলোচনা করছি। তো বংশগতি ব্যাধির ভিতরে আমরা যেহেতু কালার ব্লাইন্ডনেসটা নিয়ে আলোচনা করেছিলাম, আজ আমরা আলোচনা করব থ্যালাসেমিয়া নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়াটা আসলে কি? থ্যালাসেমিয়াটা আসলে এটা একটা রক্তের লোহিত যে রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকার একটা অস্বাভাবিক অবস্থা জনিত রোগের একটা নাম। অর্থাৎ আমাদের দেহে যে রক্ত আছে, এই রক্তের যে উপাদানগুলো আছে, তার ভিতরে একটা আছে রক্তরস এবং রক্তকণিকা। এই রক্তকণিকার ভিতরে আবার আছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তো আমরা মূলত লোহিত রক্তকণিকা আমরা আলোচনা করেছি ওইগুলো আগে। তো লোহিত রক্তকণিকার একটা অস্বাভাবিক অবস্থাটাই হচ্ছে এই থ্যালাসেমিয়া। একটা অস্বাভাবিক অবস্থাটাই কি হচ্ছে? একটা থ্যালাসেমিয়া। এই রোগে সাধারণত কি হয়? ওই লোহিত রক্তকণিকাগুলো নষ্ট হয়ে যায়। এই রোগে সাধারণত যে লোহিত রক্তকণিকাগুলো আমাদের দেহে তৈরি হয়, যার মানে আমাদের দেহে তৈরি হয়, সেগুলো কি হয়? 120 দিন পর্যন্ত তার আয়ু থাকে। কিন্তু এইগুলো কি হয়? এইগুলো খুব তাড়াতাড়ি দ্রুত এটা নষ্ট হয়ে যায়। ফলে তখন রোগীর ক্ষেত্রে কি হয়? রোগীর ক্ষেত্রে শরীরে রক্তে শূন্যতা দেখা দেয়, অর্থাৎ রক্ত শূন্যতায় ভোগে। এই রোগ বংশ পরম্পরায় মূলত হয়ে থাকে। এই রোগটা মূলত বংশ পরম্পরায় হয়ে থাকে। আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ বংশবাহিত একটা মানে রক্তজনিত সমস্যা এটা বলা চলে। আর ধারণা করা হয় যে আমাদের দেশে দেশে আর কি জরিপে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রতি বছরে 7,000 শিশু, এটা শিশুদের বেশি হয়, প্রতি বছরে 7,000 শিশু থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করে। এই রোগটা নিয়ে জন্মগ্রহণ করে। বর্তমানে প্রায়
1 লক্ষ রোগী আছে, বর্তমানে প্রায় 1 লক্ষ এই ধরনের রোগী আছে। এটা একটা মূলত অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, অর্থাৎ বাবা মা উভয়ের যদি এই রোগটা থাকে তাহলে সন্তানের এই রোগটা হয়। বাবা মা উভয়ের যদি এই রোগটা থাকে, অর্থাৎ বাবা মা উভয়ে যদি এই রোগের বাহক হয়, তাহলে এই রোগের থ্যালাসেমিয়া রোগের লক্ষণটা সন্তানের ভেতরে প্রকাশ পায়, সন্তানের ভেতরে প্রকাশ পায়। বিশেষ করে আমরা একটা জিনিস, তোমরা এখন আমরা অনেক অ্যাডভান্স হয়ে গেছি, অনেকেই আমরা জানি যে একই গ্রুপের যাদের একই গ্রুপের রক্ত তাদের ভেতরে বিবাহ না হয় ভালো, আবার চাচাতো মামাতো ভাই বোন যদি হয়, চাচাতো ভাই বোন, খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন, এদের ভেতরে যখন মানে বিয়ে হয়, তখন সেখান থেকে অর্থাৎ নিকট আত্মীয়র ভেতরে যদি বিয়ে শাদী হয়, তখন তাদের সন্তানরা এই রোগে আক্রান্ত হতে পারে। তো মূলত এই লোহিত রক্তকোষ 2 ধরনের প্রোটিন নিয়ে তৈরি। লোহিত রক্তকোষটা, এই যে থ্যালাসেমিয়া রোগটা মূলত কিসের? এটা হচ্ছে লোহিত রক্তকণিকা ধ্বংস করে দেয়। কি ধ্বংস করে দেয়? লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকার যে কোষ আছে, অর্থাৎ লোহিত রক্ত যে কোষ আছে, রক্তকোষ এটা মূলত 2 ধরনের। একটা হচ্ছে আলফা গ্লোবিউলিন, একটা হচ্ছে আলফা গ্লোবিউলিন, আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে 2 রকমের প্রোটিন দিয়ে তৈরি। এগুলো কিন্তু প্রোটিন। এগুলো হচ্ছে প্রোটিন, এগুলো কিন্তু প্রোটিন। 2 ধরনের প্রোটিন দিয়ে তৈরি। একটা হচ্ছে আলফা গ্লোবিউলিন, আর একটা হচ্ছে বিটা গ্লোবিউলিন। এই 2 ধরনের এই লোহিত রক্তকণিকার রক্তকোষে 2 ধরনের প্রোটিন থাকে, একটা আলফা গ্লোবিউলিন, একটা হচ্ছে বিটা গ্লোবিউলিন। যদি কোনো কারণে থ্যালাসেমিয়া লোহিত রক্তকোষে এই 2টি জিনকে নষ্ট করে দেয়, যদি কোনো কারণে এই 2টি জিনকে নষ্ট করে দেয় কিংবা নষ্ট থাকে, যার ফলে লোহিত রক্তকোষ অর্থাৎ এই যে রক্তকোষটা উৎপাদিত হতে পারে না, সমস্যা দেখা দেয়, ঘাটতি দেখা দেয়, তখন এই থ্যালাসেমিয়া রোগটা দেখা যায়। তবে এই থ্যালাসেমিয়া রোগটা আবার 2 রকম দেখা যায়। একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, আর একটা আলফা গ্লোবিউলিন থ্যালাসেমিয়া কিংবা আলফা থ্যালাসেমিয়া, আর একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। আলফা কখন হবে? যখন লোহিত রক্তকণিকার এই রক্তকোষের যে প্রোটিন আছে, এই প্রোটিনে আলফা গ্লোবিউলিন তৈরিতে বাধা সৃষ্টি হবে, উৎপাদিত হতে পারবে না, তখন আলফা থ্যালাসেমিয়া রোগটা হবে। আর যখন ঠিক একই রকম এই প্রোটিনটা রক্তকোষে, এই প্রোটিনটা অর্থাৎ এই জিনটা যখন উৎপাদিত হতে ব্যাহত হবে কিংবা কোনো ত্রুটিপূর্ণ হবে কিংবা অনুপস্থিত হবে, তখন কি হবে? তখন বিটা গ্লোবিউলিন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হবে। তবে এই ধরনের রোগগুলো মূলত দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, চীন, তারপর আফ্রিকা, এইসব দেখেই বেশি হয়ে থাকে। একইভাবে আলফাটার ক্ষেত্রে, এই আলফাটা কিন্তু ওই দেশগুলোতে হয়ে থাকে, ঠিক সেরকম বিটা গ্লোবিউলিন, বিটা থ্যালাসেমিয়া হয় তখনই যখন ওই বিটা গ্লোবিউলিনের ভেতরে রক্তকোষটা, ওই জিনটা ত্রুটিপূর্ণ থাকে, অনুপস্থিত থাকে কিংবা কোনোভাবে উৎপাদন হতে পারে না, তখন সেই রোগটা হয়। আর এইটা মূলত ভূমধ্য সাগরীয় এলাকাবাসীদের মাঝে বেশি হয়, আর তার ভেতরে আমেরিকান আছে, চীন আছে, এশিয়া মহাদেশের ভেতরে এই রোগটা দেখা দেয়। তো জিনের প্রাপ্তির উপর নির্ভর করে, কিসের প্রাপ্তির উপর নির্ভর করে? জিন। এই জিনের প্রাপ্তির উপর নির্ভর করে কিন্তু থ্যালাসেমিয়াকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এর প্রাপ্তির উপর নির্ভর করে আবার থ্যালাসেমিয়াকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মেজর, একটা কি মেজর, আর একটা হচ্ছে মাইনর। মেজর কোনটা? যখন মা বাবা দুজনের কাছ থেকেই সন্তান এই মা বাবার ভেতরে বাহকগুলো আছে, মা বাবা দুজনের ভেতরেই বাহকগুলো আছে।
তখন সেখান থেকে যে সন্তানটা পৃথিবীতে আসবে তার ভেতরে যখন আসবে তখন সেটাকে বলবো আমরা মেজর থ্যালাসেমিয়া। আর যখন মা অথবা বাবা দুজনের ভেতরে যে কোনো একজন বাহক থাকবে অর্থাৎ তার মাধ্যমে সন্তানের ভেতরে আসবে তখন আমরা তাকে বলবো মাইনর থ্যালাসেমিয়া। অর্থাৎ আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, দেখো তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি, একদম আমাদের লিঙ্গ নির্ধারণে যে ক্রোমোজোম যেমনটি ঠিক সেরকম। মনে করো এটা হচ্ছে এই ছোট আরটা হচ্ছে থ্যালাসেমিয়া জিন, এটা হচ্ছে থ্যালাসেমিয়া জিন। বৈশিষ্ট্য কে নিয়ে যায় বইয়ে? জিন কিন্তু নিয়ে যায় বইয়ে। আর এই বড় আরটা হচ্ছে সুস্থ জিন, এটা হচ্ছে থ্যালাসেমিয়া জিন, আর এটা হচ্ছে সুস্থ জিন। এটা কি? সুস্থ জিন। তাহলে মনে করো এটা হচ্ছে মাতা, মাতার ভেতরে এই সুস্থ জিনও আছে আবার থ্যালাসেমিয়া জিনও আছে। আবার এই হচ্ছে পিতা, এই পিতার ভেতরে সুস্থ জিনও আছে আবার অসুস্থ অর্থাৎ থ্যালাসেমিয়া জিনও আছে। যখন এই সুস্থ জিনের সাথে এই থ্যালাসেমিয়া জিনের নিষিক্তকরণ অর্থাৎ এইটা যখন এটাকে নিষিক্ত করবে, নিষিক্ত করার পরে যে সন্তানটা পৃথিবীতে আসবে তখন কি হবে? এই শিশুটা কিন্তু বাহক হবে। তখন যে শিশুটা হবে সেটা কি হবে? সেটা হচ্ছে বাহক শিশু হবে। বাহক শিশু অর্থাৎ এর ভেতরে যে লক্ষণগুলো, থ্যালাসেমিয়া রোগের যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো 4 ভাগের 2 ভাগ প্রকাশ পেতে পারে, আবার নাও পেতে পারে। ঠিক আবার এই মাতার অসুস্থ জিনের সাথে পিতার সুস্থ জিনের সাথে যে শিশুটা জন্মগ্রহণ করবে সেটার ক্ষেত্রেও একই হবে। কিন্তু যদি এইরকম হয় যে মাতার এই থ্যালাসেমিয়া জিন এবং পিতার এই থ্যালাসেমিয়া জিন দ্বারা নিষিক্ত হওয়ার ফলে যে শিশুটা জন্মগ্রহণ করলো তখন কি হবে? তখন এর ভেতরে পুরো থ্যালাসেমিয়ার যে লক্ষণগুলো আছে সেগুলো প্রকাশ পাবে। পুরো থ্যালাসেমিয়ার যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো প্রকাশ পাবে। অর্থাৎ এইভাবেই থ্যালাসেমিয়া জিন এবং সুস্থ জিন এইভাবেই সন্তান সন্ততিতে অর্থাৎ বংশ পরম্পরায় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্থানান্তরিত হয়। এই জন্য একে বংশগত রোগ বলা হয়। এই জন্য একে কি বলা হয়? বংশগত রোগ। এর লক্ষণ কি? এই লক্ষণটা মূলত এটা বেশিরভাগই মায়ের পেটে শিশুদের হয় এবং বেশিরভাগ শিশুই যখন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয় তারা মায়ের পেটেই মারা যায়। আর যদিও বা পৃথিবীতে আসে তারা রক্তশূন্যতায় ভোগে। আর চিকিৎসা বলতে সাধারণত নির্দিষ্ট সময় পরপর রক্ত নেওয়া, নির্দিষ্ট ওষুধ খাওয়ানো, এইসবই চিকিৎসা হয়। আর রোগীদের লৌহ সমৃদ্ধ ফল বা ওষুধ খেতে হয় না। এই রোগটা হইলে লৌহ সমৃদ্ধ ফল বা ওষুধ খেতে দেওয়া হয় না, কারণ তা যদি শরীরে জমে যায় তাহলে বিভিন্ন অঙ্গের ক্ষতি সাধন হতে পারে, কিডনি নষ্ট হতে পারে, জন্ডিস হতে পারে, অগ্নাশয় নষ্ট হয়ে ডায়াবেটিস হতে পারে, অনেক রকম ক্ষতি সাধন হতে পারে। তবে বেশিরভাগই যারা থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করে পৃথিবীতে কিংবা পরে থ্যালাসেমিয়া হয় কোনো কারণে, এটা তো যেহেতু বংশগত রোগ, তখন কি হয়? এই ধরনের রোগীরা 30 বছরের বেশি বাঁচতে পারে না। তাদের যে আয়ু সেটা 30 বছরের মতো হয়, এর বেশি তারা বেঁচে থাকতে পারে না। তো এই হচ্ছে আমাদের বংশগত ব্যাধি। আমাদের এই দুটো ছিল, আমাদের অধ্যায়ে আমরা এই দুটো নিয়ে আলোচনা করছিলাম। তো তারপরে হচ্ছে আমাদের সেটা হচ্ছে বংশগতি এবং বিবর্তন। আমরা বিবর্তন নিয়ে আজকে আলোচনা করব। বিবর্তন নিয়ে আলোচনা করার আগে আমরা কিছু তথ্য সম্পর্কে আলোচনা করব। বিবর্তনের যে তথ্যগুলো, আমরা মোটামুটি সবাই পরিবেশ জীবের সঙ্গে সবাই পরিচিত, ছোট বড় সকলেই আমরা পরিচিত। সকলের মনে বিভিন্ন রকমের প্রশ্ন জাগে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। তবে তোমরা এখন নবম দশম শ্রেণীর স্টুডেন্ট, বিশেষ করে দশম শ্রেণীর ছেলে মেয়েদের জন্য আমি বিশেষ করে বলবো, তোমাদের যেহেতু সামনে পরীক্ষা তাই তোমরা এগুলো বেশি বেশি করে আয়ত্ত করবে। তো দেখো, আমরা ক্লাস 7 থেকে পড়ে আসছি, 6 থেকে পড়ে আসছি যে পুরো পৃথিবীতে প্রায় 13 লক্ষ প্রজাতির প্রাণী এবং 4 লক্ষ প্রজাতির মতো উদ্ভিদ শনাক্ত করেছে বিজ্ঞানীরা। পুরো পৃথিবীতে, সারা পৃথিবীতে প্রায় 13 লক্ষ প্রজাতির প্রাণী এবং
4 লক্ষ প্রজাতির উদ্ভিদ শনাক্ত করা হয়েছে এবং নতুন নতুন ভাবে প্রতিদিনই প্রায় সময় কিন্তু শনাক্ত হতেই আছে, বাড়তেই আছে, নতুন নতুন জীব উদ্ভব হতেই আছে। তো এক সময় মানুষের কি ধারণা ছিল, যে এক সময় ধারণা ছিল যে পৃথিবী যেমন ছিল এক সময় এরকমই তৈরি হয়েছিল, এরকমই আছে, এমনই থাকবে, জীবনে কখনো পরিবর্তন হবে না। কিন্তু আসলে তা না। বিজ্ঞানীরা বিভিন্নভাবে বিভিন্ন প্রমাণ সাপেক্ষে এটা মানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছেন যে না, এটা পরিবর্তিত হয়। বিশেষ করে পঞ্চদশ অর্থাৎ খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে জেনোফেন নামক একজন বিজ্ঞানী প্রথম কতগুলো ফসিল আবিষ্কার করেন। ফসিল সম্পর্কে তো জানো, ফসিল মানে জীবাশ্ম। এবং তিনি প্রমাণ করেন যে জীবদেহের আকার আকৃতি অপরিবর্তনীয় নয়। অতীত এবং বর্তমান যুগের জীবদেহের গঠনের যথেষ্ট পরিবর্তন ঘটেছে, অর্থাৎ অতীতে যা ছিল বর্তমানে তা সবগুলো নেই। তো এই যে উনি যখন এটা নিয়ে আলোচনা করলেন, এরপর 4র্থ শতাব্দীতে, খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল উনি আবার প্রমাণ করেন যে জীব জগতের বিভিন্ন জীবের ভেতর এক শ্রেণীর জীব অন্য শ্রেণীর জীব থেকে উন্নত, এবং যে জীবগুলো তাদের পূর্ব রূপ থেকে উৎপত্তি লাভ করে বিবর্তনের বাংলাটা কি, অভিব্যক্তি, এর মাধ্যমে ক্রমাগত পরিবর্তিত হতে হতে রূপান্তরিত হয় এবং এক সময় মানে বর্তমান রূপটা তারা ধারণ করে। অর্থাৎ এটা একটা মন্থর চলমান একটা প্রক্রিয়া, আর এই প্রক্রিয়ার মাধ্যমেই গঠনগতভাবে জীবন থেকে ধীরে ধীরে জটিল জীবনের উৎপত্তি হয়, উৎপত্তি ঘটেছে। তবে এটা যে সবগুলোই যে মন্থর গতিতে চলবে তা কিন্তু না, কিছু কিছু খুব কম সময়েও এই পরিবর্তন হয়। তারপর সর্বশেষ বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য উপাত্ত সম্পর্কে প্রায় 450 কোটি বছর পূর্বে আগে বিজ্ঞানীরা আবার একটা জিনিস প্রমাণ করেন, সেটা হচ্ছে সূর্য। প্রথম প্রমাণ করেন যে 4.5 বিলিয়ন আগে সূর্য থেকে সৃষ্ট এই পৃথিবীটা একটা উত্তপ্ত গ্যাস পিণ্ড ছিল। পৃথিবীটা একটা এরকম উত্তপ্ত গ্যাস পিণ্ড ছিল। এটা একটা গ্যাস পিণ্ড, আমরা যেরকম গ্যাস বেলুন দেখি না, ঠিক তেমনই একটা গ্যাস পিণ্ড ছিল। আস্তে আস্তে কি হয়েছে, আস্তে আস্তে গ্যাস পিণ্ডটা তাপ বিকিরিত করেছে এবং এর ফলে কি হয়েছে, উত্তাপ কমে গেছে। উত্তাপ কমে যাওয়ার ফলে এগুলো কি হয়েছে, ঘনীভূত হয়েছে। এগুলো এরকম ঘনীভূত হয়েছে, এগুলো ঘনীভূত হয়েছে। উত্তাপ ওই যে যখনই বিকিরিত হয়েছে তখন আস্তে আস্তে উত্তাপ কমে গেছে এবং এগুলো ঘনীভূত হয়েছে এবং হয়ে তরল অবস্থা প্রাপ্ত হয়েছে। পরে পিণ্ডটি বাইরের দিক থেকে ক্রমশ কঠিন হয়ে গেছে। এক সময় এই বাইরের দিকটা একেবারে কঠিন হয়ে গেছে, একদম কঠিন আকার ধারণ করেছে এক সময়। এবং এই কঠিন থেকে কিছু জলীয় বাষ্প উদ্ভব হয়েছে। এই জলীয় বাষ্প থেকে বৃষ্টি আবার তৈরি হয়েছে। ওই যে মেঘ, জলীয় বাষ্প তৈরি হয়েছে, সেই জলীয় বাষ্পের কারণে মেঘের সৃষ্টি হয়েছে। জলীয় বাষ্পের কারণে এরকম মেঘের সৃষ্টি হয়েছে। সেই মেঘ থেকে আবার কি হয়েছে, সেই মেঘ থেকে বৃষ্টি হওয়ার পর পৃথিবীর কঠিনতম জায়গা থেকে এরকম করে যখন ঝরে ঝরে পড়েছে, তখন কি হয়েছে, এই বৃষ্টিগুলো এটা তখন সাগরে পরিণত হয়েছে, অর্থাৎ জলভাগে পরিণত হয়েছে। এবং মূলত বিজ্ঞানীরা মনে করেন যে প্রথমত সমুদ্র ভাগেরই আবির্ভাব ঘটেছে। বিজ্ঞানীরা এটাই প্রমাণ করেছেন। একসময় সমুদ্রের প্রাণীর আবির্ভাব ঘটেছে এবং সমুদ্রের প্রাণীতে সৃষ্ট জীবকুলের ক্রমাগত পরিবর্তনের ফলে বর্তমান জীবজগতের সৃষ্টি হয়েছে। অর্থাৎ গভীর যুক্তি নির্ভর চিন্তা ভাবনা, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, মানে অনেক কিছুর মাধ্যমে এই জীব সৃষ্টির ফলেই বিবর্তন হয়েছে। আর মূলত এই যে এই ইভলভেরি থেকে বিবর্তন শব্দটি এসেছে। আর এটা শিক্ষাবিদ হারবার্ট স্পেন্সার এটা আবিষ্কার করেন। এই শব্দটি উনি কথাটি ব্যবহার করেন। এক সময় বলা হতো যে ধীর অবিরাম চলমান গতিতে এইভাবে আস্তে আস্তে পরিবর্তিত হয়েছে। তো
তো এই রকম করে আর কি একটা জীবের পরিবর্তন ঘটেছে। মানে বিজ্ঞানী আর একটা প্রমাণ করেছেন যে পরিবর্তনশীল, সবকিছুই বিবর্তন অর্থাৎ পরিবর্তিত হয়। যেমন কেপ ফিশ নামের মেক্সিকান একটা ফিশ আছে, কেপ ফিশ। এই ফিশটা কি হতো, প্রথমে পানির উপর স্থলে থাকতো, কিন্তু একসময় সে কি করলো, পানির নিচে গুহার ভিতর যে বসবাস শুরু করলো, এবং গুহার ভিতর বসবাস শুরু করায় কি হলো, সে তার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেললো, অর্থাৎ অন্ধ হয়ে গেল। তার মানে তার ভেতরে যে জিনটা কাজ করছিল, এই জিনটা ভিন্ন ভিন্ন, মানে জিনটা হচ্ছে পরিবর্তিত হলো, অর্থাৎ বিবর্তন হলো, অর্থাৎ ইভলিউশন হলো। আর এই দৃষ্টিশক্তি কেন হারালো, সে গুহায় গেল এবং আস্তে আস্তে ওই পরিবেশে খাপ খাইয়ে নিতে নিতে সে ওইরকম হয়ে গেল। তার মানে এটাই হচ্ছে বিবর্তন, এটাই হচ্ছে ইভলিউশন। আর বিজ্ঞানের ভাষায় যদি আমরা বলতে গেলে আমাদের বলতে হবে যে ইভলিউশন সংজ্ঞা যে জিনের অ্যালিলের মাধ্যমে এটা হয়, জিনের অ্যালিলের মাধ্যমে এটা হয়। অ্যালিল আসলে কি, অ্যালিলটা আসলে কি জানতে হবে আমাদের। একটা নির্দিষ্ট জিন বিভিন্ন ভাবে থাকতে পারে, একটা নির্দিষ্ট জিন, এই একটা জিন একটা এভাবে থাকতে পারে, একটা এভাবে থাকতে পারে, একটা এভাবে থাকতে পারে, একটা এভাবে থাকতে পারে। কিন্তু যেভাবেই থাকুক না কেন, তখন সেই জিনটির একাধিক ভাবে থাকতে পারে। তখন এই জিনটির ভিন্ন রূপকে, অর্থাৎ যেভাবেই থাকুক, জিন তো এইগুলো, এই ভিন্ন রূপকে, অর্থাৎ এ ছিল একটু এরকম, এ ছিল একটু এরকম, এই রূপটাকেই বলা হয় অ্যালিল। এই রূপটাকেই বলা হয় কি, অ্যালিল। তাহলে কার্টিস বার্নস 1989 সালে যে আবিষ্কার করেন, যে সংজ্ঞাটা দেন, যে বিবর্তন হলো প্রজন্ম থেকে প্রজন্মে নির্দিষ্ট এলাকায় কিংবা কাছাকাছি প্রজাতির অ্যালিল ফ্রিকুয়েন্সির পরিবর্তন। এই অ্যালিল ফ্রিকুয়েন্সির একটা পরিবর্তন, এটাকেই বলবো আমরা বিবর্তন। এভাবেই যুগে যুগে এরকম হয়েছে, এভাবেই এই বিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে এই মানব প্রজাতিতে আমরা মানুষ এখনো পরিবর্তিত হচ্ছে, এখন অনেক জীব পরিবর্তিত হচ্ছে। একসময় অনেক জীব ছিল, এখন নেই, এভাবেই আর কি পরিবর্তন হচ্ছে, এখনো চলছে, এটা এখনো চলছে। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা একটা চলমান প্রক্রিয়া। তো আবার আরেকটা প্রশ্ন আসে যে শুধু কি গ্যাস পিণ্ড হলো, কঠিন হলো, সমুদ্র হলো, এখান থেকে হয়ে গেল জীব? কিভাবে হলো? আসলে না, জীবনের উৎপত্তিটা আসলে কিভাবে হলো? আসলে ওই যে ধারণা করা হয়, মানে বিজ্ঞানীরা মনে করেন যে ঠিক এই যে এটা হলো, তারপর সমুদ্রের পানি আসলো, এই সমুদ্রের পানিতে প্রথম প্রাণের আবির্ভাব ঘটলো, সমুদ্রের পানিতেই প্রথম প্রাণের আবির্ভাব ঘটলো। অর্থাৎ প্রথম যে প্রাণীগুলো পৃথিবীতে এসেছিল তার সাথে সমুদ্রের পানির অনেকটা সাদৃশ্য আছে। কোন সাদৃশ্য আছে? লবণাক্ত। সমুদ্রের পানি লবণাক্ত, এবং সেসব প্রাণীদের ভেতরে অনেক সরল এবং এককোষী জীব আছে, যারা ওই সমুদ্রের পানির সঙ্গে যে পানি খনিজ লবণ, এর ভেতরে সাদৃশ্য রয়েছে। তো পৃথিবীতে জীব সৃষ্টি হয়েছিল প্রায় 260 কোটি বছর আগে। 260 কোটি বছর আগে কিভাবে ঘটেছিল তা দেখো, যে পৃথিবীতে ছিল বায়ুমণ্ডল প্রচুর পরিমাণে ছিল। এই পৃথিবীতে কিন্তু প্রচুর পরিমাণে বায়ুমণ্ডল ছিল। কি কি ছিল? এই বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে মিথেন ছিল, তারপর কার্বন ডাই অক্সাইড ছিল, অ্যামোনিয়া ছিল, নাইট্রোজেন সালফাইড ছিল, জলীয় বাষ্প ছিল, এসব ছিল। কিন্তু প্রধান একটা জিনিস ছিল না। সেটা কি ছিল না? সেটা হচ্ছে অক্সিজেন। কি ছিল না? অক্সিজেন কিন্তু ছিল না। এই অক্সিজেন কিন্তু প্রথমে ছিল না। কিভাবে আসলো? অহরহ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে, অর্থাৎ প্রচুর আগ্নেয়গিরি, এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি ঘটতো, এবং এই বৃদ্ধি ঘটার ফলে কি হতো? প্রচুর বজ্রপাত হতো, প্রচুর বজ্রপাত। দেখো একটা জিনিস তোমরা খেয়াল করে, এক সময় আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এত বজ্রপাত হতো না, ইদানিং কিন্তু আবার বজ্রপাত হচ্ছে। কেন হচ্ছে? কারণ পৃথিবীর তাপমাত্রা কিন্তু অনেকটা বেড়ে গেছে। বিজ্ঞানীরা এখনো বলছে যে পৃথিবীর তাপমাত্রা যত বাড়বে, বজ্রপাতের সংখ্যাও কিন্তু তত বাড়বে। ঠিক তেমন সেই সময় প্রচুর আগ্নেয়গিরির অগ্নুৎপাত হতো এবং প্রচুর বজ্রপাত হতো, এবং এর ফলে অতি বেগুনি রশ্মির প্রভাবে এই যৌগগুলো, এই যে অ্যামাইনো অ্যাসিড
মানে তারপরে নিউক্লিক অ্যাসিড, ওই যে নাইট্রোজেন, তারপরে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তারপর অ্যামোনিয়া, এইসব কি হলো, বিভিন্ন যৌগগুলো একত্রিত হলো। একত্রিত হয়ে কি তৈরি হলো? একত্রিত হয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো। অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড উৎপন্ন হলো। এই সবগুলো কিন্তু একত্রিত হয়ে অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড উৎপন্ন হলো। এটা কেন আমরা বলছি? বিজ্ঞানীরা কিন্তু এটা ল্যাবরেটরিতে প্রমাণ করেছেন। এই সবগুলো যৌগকে একসাথে করে ওনারা প্রমাণ করলেন যে এইগুলো সবগুলো যৌগ যখন একত্রিত করা হলো তখন দুটো যৌগ আমরা নতুন করে পেলাম, একটা অ্যামাইনো অ্যাসিড এবং একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই পরে অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড এই দুটো আবার মিলিত হয়ে নিউক্লিয় প্রোটিন অণু সৃষ্টি হলো। নিউক্লিয় প্রোটিন অণু সৃষ্টি হলো। এই নিউক্লিয় প্রোটিন অণুগুলো ক্রমে নিজেদের প্রতিরূপ গঠনের মাধ্যমে, ওই যে আমি আগের দিন বললাম যে ডিএনএ প্রতিরূপ, যে এই ডিএনএ প্রতিরূপ গঠনের মাধ্যমে তারা ক্ষমতা মানে রেপ্লিকেশনের ক্ষমতা অর্জন করে এবং জীবনের সূত্রপাত ঘটায়। অর্থাৎ তখনই জীবনটা শুরু হয়, তখনই জীবনের প্রথম সূত্রপাত শুরু হয়। পৃথিবীর উৎপত্তির ফলে কি হলো? ধারাবাহিকভাবে জীবনের উৎপত্তি হলো এবং এই ধারাবাহিকভাবে এই ঘটনাকেই বলা হয় রাসায়নিক বিবর্তন বা অভিব্যক্তি। এরপরে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড সৃষ্টি হয়ে নিউক্লিয় প্রোটিন হলো। এই নিউক্লিয় প্রোটিন থেকে প্রথম যেটা তৈরি হলো সেটা হচ্ছে প্রোটোভাইরাস। প্রথম কি তৈরি হলো? প্রোটোভাইরাস। প্রথম তৈরি হলো কি? প্রোটোভাইরাস। এই প্রোটোভাইরাসটা তৈরি হলো। এই প্রোটোভাইরাস থেকে আবার তৈরি হলো কি? ভাইরাস। এই প্রোটোভাইরাস থেকে আবার তৈরি হলো কি? ভাইরাস। এই ভাইরাস তৈরি হলো। এরপরে কি হলো? ভাইরাসটা আবার এমন একটা, আমরা তো জানি যে ভাইরাস কি? ভাইরাস হচ্ছে একটা মধ্যবর্তী অবস্থা, জীবের একটা মধ্যবর্তী অবস্থা। একে না বলা হয় জীব, না বলা হয় জড়। এরপর সম্ভবত বিজ্ঞানীরা মনে করেন যে এরপর সম্ভবত উৎপন্ন হলো ব্যাকটেরিয়া। এরপর উদ্ভব হলো কার? ব্যাকটেরিয়ার উদ্ভব হলো। এই ব্যাকটেরিয়ার যখন উদ্ভব হলো তখন ব্যাকটেরিয়ার আরো পরে চলে আসলো প্রোটোজোয়া। প্রোটোজোয়া চলে আসলো তখন, প্রোটোজোয়া। এই প্রোটোজোয়া চলে আসলো। প্রোটোজোয়া যখন আসলো তখন এদের ভেতরে তখন প্রোটোজোয়াটা আবার হচ্ছে, দেখো ভাইরাস আবার এগুলো আবার এককোষী প্রাণী, এই আদিকোষী প্রাণী, অর্থাৎ এদের ভেতরে নিউক্লিয়াসের সবগুলো গঠন নেই। কিন্তু প্রোটোজোয়ার ভেতরে তখন কি হলো? এর ভেতরে সুগঠিত নিউক্লিয়াস ছিল। আর সুগঠিত নিউক্লিয়াস থাকার কারণে এর ভেতরে ক্লোরোফিল তৈরি হলো আস্তে আস্তে। এই ক্লোরোফিল তৈরি হওয়ার সাথে সাথে সেই পানি ছিল পৃথিবীতে, কার্বন ডাই অক্সাইড ছিল বায়ুমণ্ডলে। এইসব নিয়ে কি হলো? এইসব নিয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তৈরি হলো। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা যখন তৈরি হলো তখন কি করলো? তখন এরা নিজেদের প্রয়োজনীয় খাবারগুলো গ্রহণ করলো, বাকিগুলো থেকে গেল। এভাবে প্রোটোজোয়া থেকে সেই সিলেন্টেরাটা, ওখান থেকে কীট, উদ্ভিদ, সমুদ্র, এরপরে স্থলজ উদ্ভিদ, ঠিক তেমন স্পঞ্জ, একাইনোডার্মাটা, তারপর মেরুদণ্ডী প্রাণী, সেখান থেকে আসলো মাছ, উভচর, স্তন্যপায়ী। এভাবেই আস্তে 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 একসময় মানব প্রজাতিতে চলে আসলো। আসলে জীবনের উৎপত্তিটা এভাবেই হয়েছিল। এভাবেই বিবর্তন, মানে অসংখ্য জটিল শাখা প্রশাখা, এভাবেই জীবনের উৎপত্তি হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যদিও আজকের পড়াটা একটু বেশি বকবক হয়ে গেছে। তো ঠিক আছে, তোমরা সকালে ভালো থেকো আর অধ্যায়টা ভালো করে পড়ো, আর সবাই বাসায় থেকো। সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার ক্লাস। আল্লাহ হাফেজ।